হ্যালো ফ্রেন্ডস, আমি এলহাম হুসেইন। সবাইকে শুভেচ্ছা জানাই। একটি প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের সামনে হাজির করছি। প্রশ্নটি হলো যে আজকের এই বিশ্বায়নের যুগে উত্তর ঔপনিবেশিক তত্ত্বের প্রয়োজন কতটুকু? এ প্রশ্নের উত্তর সহজে দেওয়া সম্ভব নয়। যারা এই প্রশ্নের উত্তর দিয়েছেন সেসব তাত্ত্বিকদের আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেখাতে পারি। প্রথম যে ক্যাটাগরি, সেটিকে বলা হয় মার্কসিস্ট ক্যাটাগরি অব স্কলার্স অ্যান্ড থিওরিস্টস। এখানে যারা আছেন তাদের অন্যতম আরিফ দার্লিক, যিনি টার্কিশ আমেরিকান তাত্ত্বিক, ইতিহাসবিদ এবং উত্তর ঔপনিবেশিক তত্ত্ব নিয়ে যারা চর্চা করেন তাদের ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। তার যে গ্রন্থ দ্য পোস্ট কলোনিয়াল অরা, যেটি প্রকাশিত হয় 1997 সালে, সেই গ্রন্থে তিনি বলছেন যে উত্তর ঔপনিবেশিক তত্ত্বসমূহ আসলে আধুনিক পুঁজিবাদের সৃষ্টি। এবং তিনি আরও বলছেন যে এই তত্ত্বগুলো তৈরি করা হয়েছে গ্লোবাল সাউথের মানুষদের মধ্যে ধোঁয়াশা তৈরি করার জন্য। ধোঁয়াশা এইভাবে যে আপনি বলছেন যে উত্তর ঔপনিবেশিক তত্ত্ব পড়লে আপনার যে অবস্থা এবং অবস্থান, আপনার যে পরিস্থিতি, সেটি বিচার বিশ্লেষণ করে আপনি হয়ে উঠবেন, অর্থাৎ নিজের আত্মপরিচয় তৈরি করবেন। পরাধীনতার শৃঙ্খল যেহেতু ছিন্ন করেছেন, কাজে এখন নিজের যে সংস্কৃতি, নিজের যে তত্ত্ব, নিজের যে ভাষা, নন্দন, সেটি আপনি লালন করে আপনি নিজ হয়ে উঠবেন। অথচ গ্লোবালাইজেশন বলছে যে আপনি মাল্টিকালচারাল হয়ে যান, আপনি বর্ডারলেস মার্কেট তৈরি করুন, আপনি গোটা দুনিয়াকে নিন। তাহলে একদিকে বলছি আপনি সবই নিন, আপনি শঙ্করায়িত হন, আবার অপরদিকে বলছি আপনি নিজ হয়ে উঠুন। এই যে তত্ত্ব বলছে, যে কথা বলে তত্ত্ব আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে এই তত্ত্ব আপনি পড়ুন, পড়ে আপনার অবস্থার বিচার বিশ্লেষণ করে আপনি হয়ে উঠুন। অথচ এই তত্ত্ব যে জায়গা থেকে আসছে, যে পশ্চিম থেকে আসছে, পশ্চিমা বিশ্ব থেকে আসছে, সেই পশ্চিমা বিশ্ব আবার গ্লোবালাইজেশনও চাপাচ্ছে। তারা বলছে আপনি বিশ্ব নাগরিক হয়ে যান, আপনি সব সংস্কৃতিকে নিন, আপনি সব নন্দনকে নিন, সব কালচারকে নিন এবং আপনি হাইব্রিডাইজড হয়ে যান। একা থাকা সম্ভব নয়, বর্ডারের প্রয়োজন নেই, বর্ডার গলে যাচ্ছে, গোটা বিশ্ব একটি গ্লোবাল মার্কেট হয়ে যাক। এই যে একটা প্যারাডক্স তৈরি করলো, এই প্যারাডক্সই হলো ধোঁয়াশা, যে ধোঁয়াশার মধ্যে পড়ে আপনি আসলে নিজকে হয়তো একসময় খুঁজেই পাবেন না। যেটি ঔপনিবেশিক প্রপঞ্চেরও উদ্দেশ্য ছিল, ঔপনিবেশিক হেজেমনিরও উদ্দেশ্য ছিল, যে আমার যে পরিচয় সেটিকে ছিনিয়ে নিয়ে আমাকে অপরায়িত করা, অপর বানিয়ে ফেলা, তাদের অনুকরণে তৈরি এক ধরনের নকল মানুষে পরিণত করা। দ্বিতীয় যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিকে আমরা বলছি ইউনিভার্সালিস্ট তাত্ত্বিক বা ইউনিভার্সালিস্ট স্কলার্স অর পোস্ট কলোনিয়াল থিওরিস্টস। এদের মধ্যে যারা আছেন, এই ক্যাটাগরিতে যারা আছেন, তাদের অন্যতম বিবেক চিবার। এবং বিবেক চিবার তার যে গ্রন্থ পোস্ট কলোনিয়াল থিওরি অ্যান্ড দ্য স্ট্রাকচার অব ক্যাপিটাল, যে গ্রন্থটি 2013 সালে প্রকাশিত হয়, সেখানে তিনি বলছেন যে আসলে পোস্ট কলোনিয়াল যে থিওরি, সেই থিওরি বা সেই তত্ত্ব বা তত্ত্বসমূহ আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য নয়। তিনি সাবধানবাণী উচ্চারণ করেছেন।
তার যুক্তি হলো যে এই তত্ত্বগুলো আসলে এক একটি তত্ত্ব এক একটি লেন্স বা চশমা। আপনি আপনাকে আপনার চশমা দিয়েই দেখতে হবে। আপনি যদি ধার করা লেন্স দিয়ে আপনার দিকে তাকান, তাহলে আপনি আপনার যে সঠিক চেহারা, সঠিক প্রকৃতি বা স্বরূপ সেটি বুঝতে পারবেন না। কাজেই আমি যখন ধার করা তত্ত্ব দিয়ে নিজেকে দেখছি, বিশ্লেষণ করছি, বিচার করছি, তখন আমার যে নিজের বাস্তবতা, নিজের যে পরিস্থিতি, আমার যে রিয়ালিটিসগুলো, সেগুলোর কিন্তু সঠিক ব্যাখ্যা করা সম্ভব নয়। এবং এটি এক ধরনের দ্বিধা তৈরি করে, দ্বন্দ্ব তৈরি করে এবং এক ধরনের ধোঁয়াশা তৈরি করে বা কনফিউশন তৈরি করে। আর যখন আমরা কনফিউজড হয়ে যাব, তখনই তো তৈরি হবে একটি ভ্যাকুয়াম, শূন্যতা। আর ওই শূন্যতাতেই সেই পশ্চিমা বিশ্ব, যারা এই তত্ত্ব আমার উপর চাপাচ্ছেন, সেই পশ্চিমা বিশ্বের মানুষরাই তখন তাদের যে ওই ঔপনিবেশিক কালে তাদের যে প্রকল্প ছিল যে তাদের ভাষা সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ম্যানার্স আমাদের উপর চাপিয়ে দেওয়া, সেই কাজটি কিন্তু অব্যাহত রাখা সম্ভব হবে। এমনকি উত্তর ঔপনিবেশিক যুগেও যখন আপনি স্বাধীন হয়েছেন, যখন আপনি ঔপনিবেশিকতার শৃঙ্খল ছিন্ন করেছেন এবং আপনি বলছেন যে আপনি আপনি হয়ে উঠবেন, কারণ আপনি স্বাধীন দেশ পেয়েছেন, একটি স্বাধীন পরিবেশ পেয়েছেন, সেখানে আপনি আপনার যে মেমোরিজ, আপনার যে হেরিটেজ, আপনার যে ট্রেডিশনস, সেগুলো চর্চা করবেন এবং আপনি আত্মপরিচয়ে নিজেকে উপস্থাপন করবেন বিশ্বের কাছে একটি স্বতন্ত্র শক্তিশালী সত্তা হিসেবে। তো সেই কাজটা কিন্তু তখন আর সম্ভব নয়, যখন আপনি কনফিউজড হয়ে গেছেন, যখন এই ধোঁয়াশার মধ্যে আপনি পড়ে গেছেন। এবং এতে লাভবান কে হচ্ছে? ওই সাম্রাজ্যবাদী শক্তি। তারা তাদের যে সাম্রাজ্যবাদী হেজেমনি, সেটি আরও মজবুত করে, সেটির যে গতি প্রকৃতি, সেটি অব্যাহত রাখা তাদের জন্য সহজ হয়ে গেল। আমরা যেহেতু দ্বিধান্বিত, আমরা যেহেতু ধোঁয়াশার মধ্যে পড়ে গেছি। তো এটি একটি দিক। আরেকটি ক্যাটাগরি, শেষের ক্যাটাগরি, যে ক্যাটাগরিকে আমরা বলছি ইন্ডিজেনাস স্কলার্স, ইন্ডিজেনাস স্কলার্স অ্যান্ড থিওরিস্টস, অর্থাৎ স্থানীয় পণ্ডিত, তাত্ত্বিক, এদের একটি ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিতে যারা আছেন তাদের অন্যতম গুগি ওয়া থিওংগ, কেনিয়ার প্রখ্যাত সাহিত্যিক এবং তাত্ত্বিক, কবি। তিনি বলছেন যে আসলে আমরা যখন ঔপনিবেশিক তত্ত্ব পড়ছি, যেমন হাইব্রিডিটি যখন পড়ছি, তখন কি পড়ছি? যে আমি শঙ্করায়িত যে হচ্ছি, এটাই বাস্তবতা। আমি সবাইকে নিচ্ছি, সব কিছুকে নিচ্ছি, পশ্চিমকে নিচ্ছি, সেই প্রথম বিশ্বের সব কিছুকে আমি নিচ্ছি, কারণ প্রমোট করা হচ্ছে, গ্লোবালাইজেশন প্রমোট করছে। তো নিতে নিতে কি হচ্ছে? তখন আমার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেটা হারিয়ে যাচ্ছে। যেমন ধরুন নেসলে কোম্পানি, এটি সুইস ডেইরি অ্যান্ড বেভারেজ কোম্পানি। সেটি ফিলিপাইন, শ্রীলঙ্কা, কলম্বিয়া, এই দেশগুলোতে একসময় বেশ প্রমোট করলো যে তাদের যে দুগ্ধজাত পণ্য, সেটি খুবই পুষ্টিকর এবং এটি শক্তিবর্ধক। এমনকি বাচ্চাদেরকেও এটি খাওয়ানো যায়, এই নেসলের সেই দুধ বা ডেইরি প্রোডাক্ট। এবং এমনভাবে প্রচার করা হলো, কেউ কেউ ভুলতেই বসলো যে এই নেসলেই হয়তোবা মাতৃদুগ্ধের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, অর্থাৎ এই দুধ খেলেই একটি মানব শিশুর পুষ্টি সাধন সম্ভব। এবং এই রকম যে ধারণা যখন মানুষের মধ্যে তৈরি হতে থাকলো, তখন এই দেশগুলোতে যে
ডেইরি ফার্মগুলো বিকাশ লাভ করছিল, যে খামারগুলোর যেভাবে প্রসার হচ্ছিল সেটি বাধাগ্রস্ত হলো এবং সবাই ওই নেসলে পণ্যের ওপর নির্ভর করতে লাগলেন এবং এই পণ্য কিনতে লাগলেন। এতে কি হলো, দেশি যে ডেইরি ফার্মগুলো, সেই ডেইরি ফার্মগুলো তখন মার খেল। আর যখন মার খেল তখন নেসলে তার যে প্রোডাক্টস, এই ডেইরি প্রোডাক্টস, তার দাম আবার বাড়িয়ে দিল, বেশি মূল্যে কিনতে হতো তখন স্থানীয়দের। তো এই যে ব্যাপারটা, যে কিভাবে পশ্চিমা বিশ্ব পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদ নানান কৌশলে চাপিয়ে দেয় সেই প্রপঞ্চ, যে প্রপঞ্চের বিরুদ্ধে কিন্তু আমরা যুদ্ধ করে ঔপনিবেশিকতার শৃঙ্খল ছিন্ন করেছিলাম, তো সেটি আবার আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।